ভগবান যদি না চায় তাহলে ভক্ত কিন্তু ভগবানের কাছে পৌঁছাতে পারে না, আর ভগবান যদি চায় তাহলে ভক্তকে ভগবানের কাছে যেতে কেউ কিন্তু আটকাতে পারবে না। আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল তখন 9টা বাজে, আমরা বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে ঠান্ডা ভালোই ছিল, তাই সোয়েটারের ওপরে জ্যাকেটও পরতে হয়েছে। উঠে পড়লাম টুকটুকিতে। আমি, জয়ীর জিজি আর ওর বড় মা, জয়ীর দাদান মানে আমার বাবাও আসছিল পিছন পিছন অন্য একটা টোটোতে। আমরা একটু আগে বেরিয়ে গেছি, কারণ সকালের ব্যাপার তো কোন সময় টোটো পাওয়া যায় কি যায় না। আমরা রানাঘাট স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি। আমাদের গন্তব্যস্থল হলো তারকনগরে আমরা নামবো। ও তো উঠেই একটা বায়না হয়ে গেছে ফোন নিয়ে তো কত কথা বলছে। কোথাও বেরোলে জয়ীর আনন্দটা শুধু চোখে মুখে ওর দেখতে হয়, এত ভালো লাগে। আমরা নেমে পড়েছি। আমরা এখন প্ল্যাটফর্মের শেষের দিক দিয়ে বেরোবো। জয়ী তো চারিদিকে সব কিছু দেখছে আর ও দাদানকে জিজ্ঞাসা করছে। আমরা হেঁটে চলেছি, এই যে তারকনগর হল্ট, এই পিছন দিক দিয়ে বেরোবো এবং যাব আমরা অটো ধরার উদ্দেশ্যে। বেরিয়ে হাঁটতে হাঁটতে একটুখানি এসেই অটো স্ট্যান্ড, সেখানে আমরা উঠলাম। অটোতে বসে একটু অপেক্ষা করতে হলো, কারণ 5 জন না হলে ওরা অটো ছাড়বে না। তো আমরা চলে এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দেখতে, যেটা হলো রাজরাজেশ্বর মন্দিরে অবস্থিত। রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরটি স্থাপনা করেছিলেন। জায়গাটার নাম হলো শিবনিবাস। এটা কৃষ্ণনগরের কাছেই অবস্থিত। আমরা রানাঘাট থেকে তারকনগর হয়ে মানে গেদে লাইনের ট্রেন ধরে এখানে এসেছি। এখানে রয়েছে দুটো বড় বড় মন্দির, একটিতে রয়েছে একটু ছোট শিবলিঙ্গ আর আরেকটিতে রয়েছে যিনি, তার দর্শন করতে আমরা এখানে এসেছি। আমরা যখন পৌঁছেছি তখন এখানে দুটো দোকানে ঠাকুরের সামগ্রী বিক্রি হচ্ছিল, যেমন ফল, ফুল, ঠাকুরকে নিবেদন করার জন্য বাতাসা। মাটির সরাতে খুব সুন্দরভাবে সাজিয়ে ওরা এগুলো বিক্রি করছিল, আর মাটির ঘটিতে ওরা বিক্রি করছিল দুধ গঙ্গার জল। 50 এবং 100 দু রকমের ডালা ছিল। আর আমরা এখানে একটা ঘটির দুধ গঙ্গার জল নিলাম, সেটা 50 টাকা আলাদা করে চার্জ করলো। দেখো কি সুন্দরভাবে ডালা সাজিয়ে নিয়েছে, ধুতরা ফুল, আকন্দ ফুল, আর এই যে মাটির ঘটিতে ছিল দুধ গঙ্গার জল। তো আমরা এই ডালাটা নিয়ে আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করব। আজকে ভিড় খুবই কম ছিল, বেশি ছিলই না বলতে গেলে, একদমই নামমাত্র মানুষের ভিড় ছিল, কারণ কালকে যেহেতু 25শে ডিসেম্বর ছিল, তাই সেখানে একটা বড় ভিড় কালকে চলে গেছে। আজকে যেহেতু 26শে ডিসেম্বর আমরা গিয়েছি, তাই এখানে অত ভিড় ছিল না। আমরা গেলাম, গিয়ে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। আস্তে আস্তে মহাদেবের মাথায় একে একে জল ঢেলেছি। আমার মা জল ঢালছেন এবং ওখানে পুরোহিত ছিলেন যিনি মন্ত্র পড়ে দিচ্ছিলেন জল ঢালার সময়, এবং আমরা সেটা বলছিলাম। আর এখানে জয়ী সবসময় মায়ের সঙ্গী হয়ে তো আছেই, সারাক্ষণ থাকেই। মহাদেবকে দুধ গঙ্গার জল নিবেদন করার পরে মা আস্তে আস্তে ফুল, বেলপাতা এবং বাতাসা দিল। আমিও আস্তে আস্তে পুজো দিলাম, এবং এখানে খুবই শান্ত নিরিবিলি জায়গা। আর একটা কথা বলে রাখি, এই মন্দিরটা অনেকটাই উঁচু, প্রায় 400 ফুট উঁচু মন্দিরের ভিতরটা, এবং যা আমরা কথা বলছি খুব ইকো হচ্ছে। তাই এখানে ঘন্টা বাঁধা রয়েছে, কিন্তু ঘন্টাটা সেভাবে বাজানো হয় না, কারণ প্রচণ্ড শব্দ হয়, ইকো হয়। যাই হোক, আমরা খুব ভালোভাবে একে একে আস্তে ধীরে পুজো দিতে পেরেছি, এবং এখানে পুরোহিত মশাই পরে মন্ত্র পড়লেন, আমরা পুষ্পাঞ্জলি দিলাম। আমি বলবো যে কোনো ওকেশান বাদ দিয়ে আপনারা কোনো তীর্থস্থানে আসুন, কারণ ওকেশানগুলোতে কি হয় না, প্রচণ্ড ভিড় থাকে এবং আমরা ঠিকমতো দর্শনই করতে পারি না, ভক্তি ভরে ঠাকুরকে দেখতেই পারি না। তাহলে যেটা উদ্দেশ্যে আসা, সেই উদ্দেশ্যটাই ভালোভাবে সফল হয় না। তাই আমি বলবো যে কোনো ওকেশান এড়িয়েই আপনারা এখানে আসুন। আমার অনেক দিনের আসার ইচ্ছে ছিল এখানে, কারণ অনেককেই দেখেছি আসার জন্য, কিন্তু আসা হয়ে ওঠেনি। আজকে একটা সুযোগ হলো এবং হঠাৎ করে এই প্ল্যানটা ঠিক হয়ে আমরা শিবনিবাস চলে এলাম। আমার এই প্রথম আসা এখানে, এবং ইচ্ছা থাকলো যে আবারও যাতে পরে আসতে পারি, ভগবান যদি চায়, মহাদেব যদি চায়, তাহলে আবার তার দর্শন করতে আমি পারবো, এটাই আশা রাখি। যারা শিয়ালদা হয়ে আসছেন তারা ওই যেটা ট্রেনটা 9টার দিকে বা 9:30টার দিকে রানাঘাটে পৌঁছায়, আমরা রানাঘাট থেকে যেহেতু উঠেছিলাম, ওই ট্রেনটা করে যদি আসেন তাহলে ভালোভাবে পুজো দিয়ে আবার ফেরার 12টা 20 ট্রেনটা আপনি ধরতে পারবেন, বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। কিন্তু তারপরে কিন্তু ট্রেনের অনেকটা গ্যাপ আছে। দূত এখানে ডালা নিয়ে ভগবানকে আরতি করেই যাচ্ছে, মহাদেবকে আরতি অনবরত করেই যাচ্ছে, ও ডালা ছাড়ছে না। আবার যেন আমরা আসতে পারি এখানে। হর হর মহাদেব।